এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। রাতের আধারে একা গাড়ি নিয়ে ছুটছে তুষার। যত দ্রুত সম্ভব সঠিক জায়গায় মাল পৌঁছে দিয়ে বাড়ি যেতে হবে। লাইফের প্রথম অভিজ্ঞতা, মনে একটা প্রশ্ন বারবার ডাকছে যে সে মালগুলো নিয়ে যাচ্ছে এর ভিতরে কি আছে। তাকে কোনো খারাপ কাজে ব্যবহার করা হচ্ছে না তো? না হলে জিনিসগুলো এত সেফটির সাথে কেন নিয়ে যাওয়া হচ্ছে? ভাবতে ভাবতে নির্জন রাস্তায় ব্রেক চাপলো তুষার। গাড়ির ভেতরে 3টা ব্যাগ। ব্যাগের ভেতরে কি এমন আছে তা জানার আগ্রহ তাকে খুব করে টানছে বারবার। কাপা হাতে ব্যাগগুলো খুললেই যেন সারা শরীর ঝাঁকুনি দিয়ে উঠল এক মুহূর্তের জন্য। দেখে ব্যাগের ভেতর বিভিন্ন ব্র্যান্ডের অস্ত্র। আরেকটা ব্যাগ খুলে দেখে ইয়াবা, হিরোইন, সব নানা অবৈধ মাল। তৃতীয় ব্যাগটা আর না খুলে দ্রুত গাড়ির বাইরে বেরিয়ে আসে তুষার। সমস্ত শরীর জুড়ে চিকন ঘাম শুরু হয়ে গেল তার। সারা শরীর জুড়ে কাঁপুনি তৈরি হয়ে গেল তার। মাথায় 2 হাত রেখে চুলগুলো পেছনের দিকে চেপে ধরে অস্থিরতা প্রকাশ করছে সে। তাকে দিয়ে স্মাগলিং করা হচ্ছে, যা সম্পূর্ণ অবৈধ। তুষার আর ওখানে না দাঁড়িয়ে দ্রুত গাড়ির ভেতরে বসে গাড়ি স্টার্ট দিল। কিছুটা সামনে এগিয়ে গেলে দেখতে পায় কিছুটা দূরে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। সব গাড়ি একে একে চেক করছে তারা। তুষার মনে মনে হাজারবার সৃষ্টিকর্তার নাম জপে গাড়িগুড়ি উল্টো পথে ব্যাক করলো। সে আগে জানলে কখনই এই কাজটা নিত না। এসির মাঝেও ঘামছে তুষার। দ্রুত গতিতে সেই জায়গাটায় চলে এলো যেখান থেকে মালগুলো গাড়িতে তুলে তুষারকে পাঠিয়েছিল তারা। তুষার গাড়ি থেকে নেমে ওখানে থাকা টিম লিডারের কাছে গিয়ে বলল, ভাই, আমাকে দিয়ে এসব কিছু করা সম্ভব না। আর আমাকে বলাও হয়নি যে আমাকে দিয়ে স্মাগলিং করানো হবে। ওদের মাঝে টিম লিডার কিছুটা ক্ষেপে গিয়ে বলল, তোকে তো এত কিছু ভাবতে বলিনি। তোকে মাল দেওয়া হয়েছে, তুই জাগা মতো পুছিয়ে দিবি। তোর কাজ এতটুকুই, এখন আবার এসে কি যা তা বলছিস? তুষার 2 হাত জোর করে বলে, ভাই মাফ করবেন, আমি কখনোই এসব অবৈধ কাজ করতে পারবো না। আমার ফ্যামিলির একমাত্র ভরসা আমি। এসবে জড়িয়ে আমার কিছু হয়ে গেলে ওদের পথে নামা ছাড়া আর কোনো উপায় থাকবে না। মুহূর্তে ওদের মাঝে একজন কয়েকটা বিশ্রী গালি দিয়ে এগিয়ে এসে তুষারের মাথাটা টেবিলে চেপে ধরে মাথায় পিস্তল তাক করে রাখে। টিম লিডার লোকটা উঠে হাসতে হাসতে বলে, তুই হয়তো জানিস না যে এসব কিছুতে একবার কেউ জড়িয়ে গেলে তার কাছে 2টা অপশন থাকে। একটা হলো এইসব কাজ করে যাওয়া, আর একটা হলো মৃত্যু। বলেই লোকটা ফোন বের করে নিলয় নাম্বারে কল করে। নিলয় রিসিভ করে খুব শান্তভাবে বলে। বলো, কাজ হয়েছে? লোকটা উত্তেজিত থাকলেও নিলয় নর্মাল ভাবে বলে, ভাই, কিভাবে হবে? ওই শালা বলে এখন নাকি এসব কাজ করবে না, চলে যেতে চাইছে এখান থেকে। এখন ভাবছি মেরে কোথাও পুঁতে দিব। নিলয় ওপাশ থেকে শান্তভাবে বলে। তার প্রয়োজন নেই, ছেড়ে দাও তাকে। লোকটা অবাক হয়ে বলে, ভাই, কি বলছেন এসব? সে এখন অনেক কিছুই জেনে গেছে। তাকে বাঁচিয়ে রাখাটা আমাদের জন্যই বিপদ হবে। পথের কাঁটা না সরিয়ে পথে রেখে দিতে বলছেন? নিলয় এবার কিছুটা রেগে গিয়ে বলে। আমার কথা কি বুঝতে পাওনি তুমি? লোকটা এবার শান্ত হয়ে বলে, ভাই, এটাকে কেন ছেড়ে দিতে বলছেন আমি কিছুই বুঝতে পারতেছি না। কিন্তু ভাই, সে যদি এসব পাশ করে দেয়? নিলয় এখনো রেগে তাকে বলে, ওইটা আমি বুঝে নেব। তোমাকে যেটা বলেছি সেটাই করো। ওর গায়ে যেন একটা ফুলের টুকাও না পড়ে। ওখানে কাউকে দিয়ে তাকে বাড়ি পৌঁছে দাও, যেন পথে কোনো বিপদে না পড়ে। লোকটা কিছুটা নীরব থেকে বলে। ভাই, আপনি ঠিক আছেন তো? নিলয় এবার একটা বিশ্রী গালি দিয়ে বলে, আরেকটা কথা বলবি তো তোদেরই সব ব্যাঠিক হয়ে যাবে। বলেই ফোন কেটে দিয়ে নিলয় চেয়ারে বসে নিজেকে শান্ত করার ট্রাই করছে। সে নিজের মাঝে একটা অনুশোচনা জেগে উঠল তার। নিজের বন্ধুকে সে কিভাবে জেনেছিল এমন অন্ধকার জগতে জড়াচ্ছিল? নিজের স্বার্থের জন্য কিনা নিজের বন্ধুকে বিপদের মুখে ঠেলে দিচ্ছিল? সে এটা কিভাবে করলো? নিজের মাঝে একটা অপরাধবোধ কাজ করতে শুরু করলো তার। ওদিকে রুশান অনেকদিন পর নিজের বাসায় পা রাখলো। দাদির ঘরে গিয়ে দাদির কোলে মাথা রেখে শুয়ে আছে সে। ছোট থেকে তার সবচেয়ে কাছের মানুষ হলো তার দাদি। দাদির রুমের দেয়ালে দাদার বেশ কয়েকটা ছবি লাগানো। দাদাকে সে দেখেনি। বাবা ও দাদির কাছে শুনেছে সে গর্ভে থাকতে নাকি তার দাদার থেকে সব সম্পত্তি লিখে নিয়ে দাদাকে মেরে ফেলেছিল ওই নির্জন।
দেশের নামকরা বিজনেসম্যানদের মাঝে একজন ছিল তার দাদা রুদ্র চৌধুরী। নির্জনকে রাস্তা থেকে তুলে এনে নিজের কাছে বড় করেছিল তার দাদা। বড় হওয়ার পর দাদার ব্যবসার কাজ মাঝে মাঝে নির্জনই সামলাত। রুশানের বাবা ডাক্তারি পেশায় মানব সেবায় নিয়োজিত থাকতে দেখে ব্যবসায় তার কোনো আগ্রহ ছিল না। নির্জনকে নিজের ছেলের মতোই করে দাদা সব তাকে দিয়েই করাতো। এরপর রুশান যখন গর্ভে ছিল, নির্জন তখন ছিল 25 বছরের বয়সী যুবক। তখন দাদার থেকে সব জোর করে লিখে নিয়ে দাদাকে মেরে ফেলেছিল। সেখান থেকে বিজনেসটা বড় করতে করতে সাথে অবৈধ বিজনেসও যোগ করতে থাকে সে। সেই থেকে এই 25 বছরের নির্জন নিজের বিজনেসটায় সব কিছু জড়িয়ে ফেলেছে। বাইরের দেশেও ছড়িয়েছে তার কালো হাত। মানুষের পার্স ও জীবিত মানুষের বাইরের দেশে পাচার করাটাও চলছে বেশ কয়েক বছর ধরে। নির্জনের সাথে রোশানের ব্যক্তিগত শত্রুতা হলো এইটা, সেই সাথে তার অন্ধকার জগৎ ধ্বংস করার তীব্র প্রতিজ্ঞা। খাবার তৈরি শেষে আরশি এগিয়ে এলো তার শাশুড়ির রুমের দিকে। রিত এখনো হসপিটাল থেকে ফিরে আসেনি। শাশুড়ির রুমে গিয়ে দেখে রুশান দাদির কোলে মাথা রেখে গল্পে ডুবে আছে। আরশি একটু হেসে রুমে প্রবেশ করে বলে, শুধু গল্প করলেই কি দাদি নাতনির পেট ভরবে, নাকি খাওয়া দাওয়ারও একটু প্রয়োজন আছে? রুশান একটু হেসে বলে, ঠিক বলেছ মা, দাদির সাথে আড্ডা দিলে খাওয়ার প্রয়োজন নেই, দাদির মিষ্টি মিষ্টি কথা শুনলেই পেট ভরে যায়। দাদি তা শুনে হাসতে হাসতে রুশানের মাথায় হাত বুলাতে থাকে। বাসায় ফিরে নিলয়ের সামনে গিয়ে রাগি লুক নিয়ে দাঁড়িয়ে আছে তুষার। নিলয়ের জামার কলার চেপে ধরে বলে, নিলয় শালা তুই আমাকে কোন জায়গায় নিয়ে ফেললি? একটুর জন্য নিজের জীবন নিয়ে বেঁচে ফিরতে পেরেছি। একটু হাবাগোবা ভাব নিয়ে বলে, কেন ভাই, কি হয়েছে? আমি তো জাস্ট মাল সেলের জন্য জব দেখে ওইটা তোর জন্য সিলেক্ট করেছি। তুষার এখনো রেগে বলে, আমি আগেই জিজ্ঞেস করেছিলাম কিসের মাল আমাকে ডেলিভারি দিতে হবে, তুই বলেছিলে ব্যবসায়িক মাল, কিন্তু শেষে গিয়ে দেখি সব স্মাগলিংয়ের জিনিস। নিলয় কিছু না জানার মতো গালে হাত দিয়ে বলে, আয় হায়, কি বলিস? বিশ্বাস কর দোস্ত, আমি এসবে কিচ্ছু জানতাম না। আমিও চাকরিটা অফার হিসেবে পেয়েছিলাম যে এক জায়গার মাল অন্য জায়গায় পৌঁছে দিতে হবে। এরপর ভাবলাম তোর একটা জবের প্রয়োজন, তাই তোকে বললাম। আমি কিচ্ছু জানতাম না এইসব মালের ব্যাপারে। নিলয়ের বানানো গল্প শুনে তুষার এবার কিছুটা শান্ত হয়ে নিলয়ের কলার ছেড়ে দিয়ে বলে, ওরা আমার মাথায় পিস্তল ঠেকিয়ে রেখেছিল, পরে কার সাথে জানি কথা বলে আবার ছেড়ে দিয়েছে। জমের দুয়ার থেকে বেঁচে ফিরেছি, আর কখনো এইসব উল্টাপাল্টা জবের অফার আমাকে দিবি না। ওদের দুজনের চেঁচামেচি শুনে পাশের রুম থেকে বেরিয়ে আসে রাজ। তাদের মাঝে এসে বলে, দুজন মিলে আবার কি বিষয়ে ঝামেলা করছো তোমরা? তুষার কিছু বলার আগে নিলয়কে থামিয়ে দিয়ে বলে, আরে তেমন কিছু না, এমনি একটা বিষয় নিয়ে কথা বলছিলাম আমরা। তুষার কিছু বলতে চাওয়ার আর নিলয় তার থামিয়ে দিয়ে কথা ঘুরিয়ে নেওয়াটা রাজের চোখ এড়ালো না। রাজ কিছুক্ষণ শান্ত থেকে নিলয়ের দিকে চেয়ে বলে ওকে, তবে দুজন ঝগড়া বেঁধে যেও না আবার। এই পাশের রুমে চলে গেল রাজ। ইদানিং নিলয়কে কিছুটা অস্বাভাবিক মনে হচ্ছে রাজের কাছে। আজ কলেজে আসার পর থেকে নার্ভাস হয়ে আছে রাজ। নিবিড় আর তুষার এই অরিনের সম্পর্কে অনেক কিছুই বলেছে। সত্যিই তো অরিনের পেছনে কত ছেলে পড়ে থাকে। হুট করে কেউ এসে প্রপোজ করে দিলে আর অরিন রাজি হয়ে গেল। রাজ দেখা ছাড়া আর কিছুই করতে পারবে না। চাইলে অনেক কিছু করতে পারলেও জোর করে ভালোবাসা হয় না। ইদানিং নিবিড় ও তুষারের নানান বুদ্ধি ধরে ফাইনালি অরিনকে প্রপোজ করার সিদ্ধান্ত নিয়েছে সে। কেউ নিয়ে যাওয়ার আগেই সময় থাকতে ভালোবাসার মানুষকে ভালোবাসার কথাটা ভুলে দেওয়াই ভালো। সে আসার পর থেকে নার্ভাস রাজ। নিবিড় কয়েকটা গোলাপ নিয়ে এসে রাজের হাতে ধরিয়ে দিল। পাশ থেকে তুষার বলল, ভয় পেও না ভাই, তোমার কপাল খুলতে চলেছে, আর আমার ফাটা কপাল ফাটাই রয়ে গেল। মানুষ যদি সাহসী ও ভালোবাসার মানুষের সামনে সে সবচেয়ে দুর্বল ও ভীতু প্রকৃতির হয়, যদি তাকে মন থেকে ভালোবেসে থাকে তো। রাজ আবার নার্ভাস হয়ে কিছু বলতে যাবে, তার আগে নিবিড় তাকে বলার সুযোগ না দিয়ে থাকিয়ে অরিনের কাছে পাঠিয়ে দিয়ে 2 হাত লাইকের মতো করে বোঝালো বেস্ট অফ লাক। ভার্সিটির মাঠে সজোরে থাপ্পড় পড়ে রাজের গালে। সামনে দাঁড়িয়ে থাকা অরিন ফুঁসতে ফুঁসতে বলে, অপমান ছোট লোকের বাচ্চা, হরিণ চৌধুরীর মতো মেয়েকে প্রপোজ করার সাহস তুই কোথায় পাস? বন্ধু ভেবে নিজের সাথে মিশতে দিয়েছি দেখে একেবারে মাথায় চড়ে বসলি? বামন হয়ে চাঁদ ধরার স্বপ্নটা নিজের মাঝেই রেখে দে, বুঝলি? নিজের দিকে একবার তাকা, আর আমার দিকে একবার তাকা তো। আমার আর
আমার সাথে কোনোভাবে তোর যায়? মানে কি বলবো, আমি সত্যিই খুব অবাক। এই কারণেই তোদের মতো ছোট লোকদের সাথে চলতে নেই, আর কখনো আমার চোখের সামনে আসবি না, ইডিয়েট। লজ্জায় গালে হাত দিয়ে নিজের দিকে চেয়ে আছে রাজ। প্রপোজ করার কারণে অরিন তার সাথে এমন রিয়্যাক্ট করবে তার নিজ চোখে দেখেও বিশ্বাস করতে পারছে না রাজ। অরিন কিছুক্ষণ ফোঁস করে গোলাপগুলো রাজের মুখে ছুঁড়ে মেরে চলে গেল সেখান থেকে। রাজ এখনো ওভাবেই দাঁড়িয়ে বড় বড় কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিচের দিকে চেয়ে রাগকে কন্ট্রোল করার চেষ্টা করছে সে। চোখ দুটো রক্তিম হয়ে উঠেছে তার। জীবনে প্রথমবার এমন অপমানের মুখোমুখি হয়েছে সে, তো আবার ভার্সিটির এত স্টুডেন্টের সামনে। সবাই তাকিয়ে আছে রাজের দিকে, কেউ কেউ হাসাহাসি করছে প্রচুর। এই ভালোবাসা নামক শব্দটা আজ তাকে এতটা নিচে নামিয়ে দিবে তা ভাবনার বাইরে ছিল তার। সব তো ঠিকঠাকই ছিল, শুধু অবস্থানের কারণে আজ অরিন তাকে এতটা অপমান করে চলে গেল। ওদিকে নিবিড় ও তুষার যেন শকড দাঁড়িয়ে আছে। আজ রাজের সাথে অরিনের এমন আচরণ যেন তাদের মাথায়ও বাজ পড়ার মতো অবস্থা হলো। কি ভেবেছিল আর কি হলো? মানুষ এতটা নিখুঁত অভিনয় করতে কিভাবে পারে? একরাশ বিরক্তি নিয়ে বান্ধবীদের মাঝে গিয়ে বসে অরিন। ওদের মাঝে কেউ কেউ বলে ওঠে, রাজকে এভাবে অপমান করলি কেন? অন্তত বুঝিয়ে বলতে পারতি, তাই না? আর তোরা এমনিতেও তো অনেক ভালো বন্ধু ছিলি। অরিন বিরক্তি নিয়ে পড়ে, কিসের বন্ধু? ওর মতো ছোট লোকের সাথে কিসের বন্ধুত্ব? পড়াশোনায় ভালো ছিল, ও হেল্প করতো, দেখে দিতাম, একটু মিশতাম। তা না হলে এই খ্যাত ছেলেকে আমি কোন দুঃখে নিজের বন্ধু বানাতে যাব? আর ওই ছোট লোক, ওটাকে প্রেমের সম্পর্ক পর্যন্ত নিয়ে গেল। পাশ থেকে একজন বলে, এভাবে বলছিস কেন? মানুষ দরিদ্র হতেই পারে, এটা তো আর সে ইচ্ছে করে হয়নি। সৃষ্টিকর্তা যাকে যেভাবে পাঠিয়েছেন, আর এমনও তো না যে সে সারা জীবন এমন থাকবে। তুই ওর সাথে এমন ব্যবহার না করলেও পারতি। অরিন তাচ্ছিল্যভাবেই বলে, গরিবের ছেলে বড়লোকের মেয়ে, এইসব ড্রামা শুধু গল্প আর সিনেমাতেই মানায়, বাস্তব জীবনে না। আর আবেগ দিয়ে দুনিয়া চলে না। সো ওসব জ্ঞান আমাকে দিতে আসিস না প্লিজ। নিবিড় ও তুষার রাজের কাছে এগিয়ে যায়। তুষার মনে মনে বেশ কয়েকটা গালি দিল ওই অরিনকে। এতই যখন দেমাক দেখাবি তাহলে মিশতে গেলি কেন? ওখানে না দাঁড়িয়ে সোজা গেটের দিকে হাঁটা ধরে রাজ। পেছন পেছন নিবিড় ও তুষার দুজনে ব্যাগ কাঁধে নিয়ে ছুটে চলে। রুশানের মাথায় হাত বুলিয়ে দিয়ে দাদি বলে, তোকে ইমার্জেন্সি খবর দিয়ে কেন বাড়িতে আনা হয়েছে জানিস? রুশান দাদির দিকে তাকিয়ে বলে, না তো, কেন ডার্লিং? দাদি একটু মিটিমিটি হেসে বলে, সেটা সময় হলেই বুঝবে ডার্লিং। রুশানের মাথায় এবার চিন্তা ধরে গেল, কি এমন কাজের জন্য এমন জরুরি বাসায় আসতে বলেছে। কিছুক্ষণ পর মায়ের কাছে গেলেও কিছু বলেনি সে, শুধু বলে, বিকেলে তোর আরিশা আন্টিদের বাড়ি যাব, ওরা আমাদের সবাইকে দাওয়াত দিয়েছে তাই। রুশান একটু অবাক হয়ে বলে, আমি তো প্রায় ওই বাড়িতে যাই, এভাবে জরুরিভাবে নিয়ে আসার কি প্রয়োজন ছিল? আরশি এবার ছেলের দিকে চেয়ে বলে, তার মানে কি আসতে বলে খুব অপরাধ করে ফেলেছি? রুশান এবার একটু হেসে বলে, আমি কি ওটা বলেছি নাকি? তোমরা আসতে বলবে না তো কে বলবে? আরশি এবার একটু মুচকি হেসে বলে, তাহলে বিকেলে যাচ্ছি আমরা, রেডি থাকিস। এরই মাঝে হৃদ বাসায় চলে এসেছে। কি হচ্ছে কিছুই মাথায় ঢুকছে না রুশানের। যাই হোক, এই ক্ষেত্রে সে একজন নীরব দর্শক। বিকেলে আরিশা আন্টিদের বাড়িতে যায় তারা। রুশান সিঁড়ি বেয়ে উপরের দিকে পা বাড়ালে দাদি তাকে ডেকে বলে, এত তাড়াহুড়ার প্রয়োজন নেই রে দাদু ভাই, সময় হলেই রাজকন্যা ঠিকই নিচে আসবে। দাদির কথায় খানিকটা লজ্জা পায় রুশান। পুনরায় এসে আবার দাদির পাশে বসে পড়েছে। মা ও আঙ্কেল আন্টি কথা বলছে নিজেদের মতন। রামিম ভাইয়াও এসে বসলো সবার মাঝে। দুই পরিবারের সবাই উপস্থিত। কি হচ্ছে কিছু বুঝতে পারছে না রুশান। কিছুক্ষণ পর রিমাকে হালকা সাজিয়ে নিচে নিয়ে আসা হলো। রুশানের পাশ থেকে রামিম উঠে গিয়ে রিমাকে রুশানের পাশে বসালো। এবার রুশানের মাথায় কিছু ঢুকলো যে তাদের দুজনকে ঘিরেই এত কিছু। এরপরে কি হবে তা দেখার পালা। পাশ থেকে আরশি হাসি মুখে রুশানের হাতে একটা আংটি দিয়ে বলে, রিমা হাতে পরিয়ে দিতে। অবাক হলো রুশান। রিমাও দেখছে একটু একটু করে, মিটিমিটি হাসছে। তার মানে দুজনের এঙ্গেজমেন্টের আয়োজন ছিল সব শেষে মাকে রুশান জিজ্ঞেস করে, এই জন্যই আমাকে কেউ কিছু বলনি তোমরা? আর এসব এত তাড়াতাড়ি হওয়ার প্রয়োজন কি ছিল? ছেলের কথা আরশি একটু হেসে বলে,
আগে বললে কি তুই এখানে আসতি? তাছাড়া রিমা চাইছিল আপাতত তোদের এঙ্গেজমেন্টটা হয়ে থাকুক। রুশান এবার ফ্রুকুচকে বলে। তার মানে এইসব প্ল্যান তার ছিল? আরশি হেসে বলে। না, প্ল্যান ছিল আমাদের সবার। রিমা বাসায় নাকি কান্নাকাটি করছিল, তুই তাকে ইগনোর করিস, কথা বলিস না, হ্যান তেন, তাই বললো আপাতত এঙ্গেজমেন্টটা করে রাখতে, যাতে অন্য কোনো মেয়ের দিকে না তাকাস। রুশান অবাক হয়ে বলে। তার মানে এইসব তোমাদেরকেও বলে দিয়েছে? যে কথা বলি না এই সেই? আরশি হাসতে হাসতে আরিশার কাছে চলে গেল। রুশান কপালে হাত দিয়ে বলে, ইয়া মাহবুদ, এই মেয়ের জ্ঞান বুদ্ধি কবে দিবে তুমি? পরদিনই সব শেষে ফ্রেন্ডস মহলে ফিরল রোশান। আর এইদিকে এই 2 দিনে যে রাজও অরিনের মাঝে এত কিছু ঘটে গেছে তা বুঝতে পারেনি। ঘটেছে গতকাল। এই সময়টা আর ব্যস্ততার কারণে কারোর সাথেই কথা হয়নি, কিন্তু রাজকে দেখে মনে হচ্ছে না কিছু হয়েছে। অন্য সবার মতোই স্বাভাবিক আছে সে। রুশান বিষয়টা জিজ্ঞেস করলেও রাজ একটু মুচকি হেসে পালে। বাদ দাও ওসব কথা, ওটা একটা ছোট অ্যাক্সিডেন্ট হিসেবেই ধরে নাও। লাইফে তো এমন কত ছোটোখাটো অ্যাক্সিডেন্ট ঘটে, এত সব নিয়ে ভেবে লাভ আছে? সন্ধ্যার পর 5 জন বন্ধু মিলে একসাথে বসে নাস্তা করছে। ফরিদা আন্টি নুডলস রান্না করে দিয়ে গেছে। তুষার নুডলস খেতে খেতে নিবিড়ের দিকে চেয়ে বলে, আচ্ছা নিবিড়, আমাকে একটা কথা বলতো। রাজেরও ফ্যামিলি আছে, আমিও বাড়িতে যাই, রুশানও বাড়িতে যায়, নিলয়ে যায়, বাট তুই কোথাও যাস না কেন? মানে কখনো তোকে তোর বাবা মায়ের সাথে কথা বলতেও দেখি না। ইনফ্যাক্ট ফরিদা আন্টির কাছে শুনলাম তুই ঈদও এখানেই একা একা করিস। নিবিড় নুডলস খেতে খেতে বলে। তোদের সাথে আমার কোনো যোগাযোগ নেই। তুষার একটু অবাক হয়ে বলে, কেমন বাবা মা যে একবার ফোন করেও খবর নেয় না? মুহূর্তেই নিবিড়ের চোখ দুটো ছলছল করে ওঠে আর খুব শান্তভাবে বলে, আমার কোনো বাবা মা নেই। এবার রাজ, রুশান, নিলয়ও খাওয়া বাদ দিয়ে নিবিড়ের দিকে তাকায়। নিবিড় এক হাতে চোখের পানি মুছে নিয়ে হাসতে হাসতে বলে, তোদেরকে বলেছিলাম না আমার জীবনের একটা গল্প আছে, আজ শুনবি? সবাই একসাথে আগ্রহ নিয়ে নিবিড়ের দিকে তাকায়। নিবিড় এবার খাওয়া বাদ দিয়ে বলতে থাকে, আমার বাবা মাকে কখনো দেখিনি আমি। আমি যখন খুব ছোট তখন এক শীতের রাত্রিতে রাস্তায় পড়েছিলাম আমি। একজন মহিলা আমাকে রাস্তায় কুড়িয়ে পেয়েছিল। এরপর সে আমাকে তার বাসায় নিয়ে গিয়ে বড় করতে থাকে। আমার মা বাবার সম্পর্কে কিছু মনে নেই আমার, তাকেই মা বলে ডাকতাম। আমাকে স্কুলে ভর্তি করলো। আমার যখন 12 বছর বয়স তখন ক্লাস 7-এ পড়তাম আমি। আর তখন আমার সেই মা মারা গিয়েছিল। মারা যাওয়ার আগে আমাকে সব বলে গিয়েছিল যে আমাকে রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছে সে মারা যাওয়ার পর আমি আবার একা হয়ে গিয়েছিলাম। ক্ষুধার জ্বালায় কত মানুষের কাছে গিয়েছি, কেউ খাবার দিত, আবার কেউ লাথি উষ্টা মেরে কুকুরের মতো তাড়িয়ে দিত। এরপর কাজ করা শুরু করলাম। যখন যা কাজ পেতাম তাই করতাম। আমার কুড়িয়ে পাওয়া মা আমাকে সব সময় স্বপ্ন দেখাতো বড় কিছু হওয়ার, তাই কাজ করে টাকা জমিয়ে পড়াশোনাও চালাতাম আমি। সপ্তাহে 3 দিন স্কুলে যেতাম আর বাকি 4 দিন কাজ করতাম। কখনো কখনো স্কুল থেকে ফিরেও কাজ করতাম। দিনে কাজ করতাম, রাতে শরীরের ব্যথা নিয়ে পড়তে বসতাম। আমায় কুড়িয়ে পাওয়া মায়ের বাড়িটা ছিল খুব ছোট, একদম নদীর পাশে। ওখানেই থাকতাম। তারপর সেই থাকার জায়গাটাও নদীতে হারিয়ে যায়। তখন আমি 10ম শ্রেণী পাশ করে ইন্টারে ভর্তি হয়েছিলাম। ওখানে এক চাচার হাত ধরে এখানে ছোটোখাটো একটা চাকরির ব্যবস্থা হলো। নিজে চলার মতো পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করতাম। একটা মেসে থাকতাম। এভাবেই চলছিল। ছোটবেলা থেকেই নানান প্রতিকূলতার মধ্যে দিয়ে বড় হয়েছি আমি। অনেক কিছুই দেখেছি জীবনে, অনেক কিছু শিখেছি, অনেক মানুষ চিনেছি। এরপর অনার্সে ভর্তি হওয়ার পর ফরিদা আন্টির কাছে এসে উঠি। সে আমার সব শুনে নিজের ছেলের মতো দেখে। এখানেই থাকতে শুরু করি। এরপর একে একে তোরা সবাই আসলি। সত্যি বলতে তোরা ছাড়া এই পৃথিবীতে আমার আর আপন বলতে কেউ নেই, যাওয়ারও কোনো জায়গা নেই। আমার বাবা মাকে তাও আমি জানি না। আমার খোঁজ কে নিবে বল? কখন যে তুষারের চোখে অশ্রু জমা হলো তা নিজেও বুঝতে পারেনি। নিবিড় তা দেখে হেসে বলল, এসব শুনেই তোদের চোখে পানি জমলো? কতদিন যে মানুষের ধাক্কা লাথি এসব খেয়েছি তা নিজেরও হিসাব নেই। আমি বাঁধ ভাঙা এক জোয়ারের মতো, যখন যেদিকে যাই সেদিকেই আমার ঠিকানা। তুষার চোখের পানি মুছে বলে, রে, আমি আসলে জানতাম না তুই খুব একা। তোর বাবা মায়ের কথা মনে করিয়ে তোকে এভাবে কষ্ট দেওয়াটা আমার একদম উচিত হয়নি। নিবিড় একটু হেসে বলে,
তুই সরি বলছিস কেন? সরি তো বলা উচিত তাদের, তাই না, যারা আমাকে একা রাস্তায় ফেলে গিয়েছিল। জানিস, তোরা যখন বাবা মায়ের কথা বলিস তখন আমার খুব মনে হয় আমার বাবা মায়ের কথা। মনে হয় ইস, আমারও যদি এমন বাবা মা থাকতো তাহলে এভাবে বেঁচে থাকতে হতো না আমারও খুব ইচ্ছে করে জাস্ট একবারের জন্য হলেও আমার বাবা মায়ের মুখটা দেখতে। মুখের হাসি রেখে কথাগুলো বললেও কখন যে দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল তা বুঝতে পারেনি নিবিড়। এক হাতে অশ্রু মুছে নিয়ে সবার দিকে তাকায় নিবিড়। দেখে সবাই হা করে তাকিয়েছে তার দিকে, কারো মুখে কোনো কথা নেই। সবসময় হাসি খুশি থাকা ছেলেটার ভেতরেও যে এত করুণ একটা কষ্টের গল্প লুকিয়ে আছে তা সবার ধারণার বাইরে ছিল। মানুষ কত সুন্দর করে হাসির আলে কষ্টগুলো লুকিয়ে রাখে। ফরিদা আন্টি তখন নুডলস দিয়ে গিয়ে পুনরায় চা নিয়ে আসার সময় দরজার সামনে দাঁড়িয়ে শুনলো সবটা। এত কিছু জানতো না সে জানতো শুধু নিবিড়ের বাবা মা নেই এতটুকুই। চায়ের ট্রেটা সবার মাঝখানে রেখে নিবিড়ের মাথাটা নিজের সাথে জড়িয়ে কপালে চুমু এঁকে দিয়ে বলল, কে বলেছে তোর মা নেই? আমি কি তোর মা না? বিনিময়ে শুধু একটু মুচকি আসলো নিবিড়। কাউকে মা ডেকে কি আসল মায়ের স্বাদ পূরণ হয়? হুম। আজ দুদিন পর আরোহীকে পড়াতে গেল রাজ। সবার কাছে একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলার চেষ্টা করলেও ভালোবাসার মানুষটা থেকে প্রত্যাখ্যান পাওয়া একটু কষ্ট হবে, এটি স্বাভাবিক। সব মিলিয়ে মন মেজাজ ভালো না থাকায় দুদিন আরোহীকে পড়াতে যায়নি সে। পড়াতে যাওয়ার পর থেকে গোমরা মুখ করে বসে আছে আরোহী। রাজের কথা যেন তার কানকে স্পর্শ করছে না। কিছুক্ষণ পর আরোহী গোমরা মুখে রাজের দিকে ছুঁয়ে বলল, কি হয়েছিল আপনার? রাজ একটু অবাক হয়ে বলল, কি হবে আমার? তবু আরোহী নাছর বাঁধার মতো বলে, মিথ্যে বলবেন না, কিছু না হলে এই 2 দিন আসেননি কেন? আরোহী মনে হয় উত্তর না জেনেও ছাড়বে না এমন ভাব। রাজ এবার আরোহীকে বোঝাতে বলল, একটু অসুস্থ ছিলাম তাই আসতে পারিনি। বাদ দাও সব, বই বের করো। আরোহী কিছুতেই কান না দিয়ে বলে, এখন কেমন লাগছে শরীর? ডক্টর দেখিয়েছেন? রাজ এবার একটু কড়া ভাবে বলে, আর তোমার এত কিছু জেনে প্রয়োজন কি? পড়াতে এসেছি, চুপচাপ পড়বে আর পরদিন পড়া কমপ্লিট করে দেবে, ব্যাস। এর বাইরে কি হয়েছে না হয়েছে তা জেনে তোমার কাজ কি? আরোহী এবার কিছুক্ষণ নীরব থেকে একটা ছোট্ট প্যাকেট এগিয়ে দেয় রাজের দিকে। রাজ প্রযুগল কুচকে বলে, আর এটা কি? আরোহী স্বাভাবিক ভাবেই বলে, গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে এর ভেতর, বাসায় গিয়ে খুলে দেখবেন। কি এমন গুরুত্বপূর্ণ জিনিস তা মাথায় আসে না রাজের। ওর মা পাঠায় নিত আবার। আর কিছু না বলে ছোট্ট প্যাকেটটা হাতে নেয় রাজ। প্যাকেটটা এক পাশে রেখে আরোহীকে বই বের করতে বললে আরোহী বলে, ওটা পকেটে ঢুকিয়ে নিন। কাজের মেয়েটা দেখলে প্রবলেম হবে। এই বাসায় আমাকে আর আম্মুকে খুব সাবধানে চলতে হয়। বাইরের মানুষ বলতে শুধু একমাত্র আপনার সাথেই কথা বলতে পারি আমি। কলেজেও আমার কোনো ফ্রেন্ড নেই। কেউ একদিন কথা বললে পরের দিন থেকে আর আমার আশেপাশেও আসে না, সে দূরে দূরে থাকে। হয়তো আমার পাশে থাকা বডিগার্ডগুলোই সবাইকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখে। আর কতদিন এভাবে বন্দি পাখির মতো থাকবো জানি না। রাজ কিছু বলে না। প্যাকেটটা পকেটে ঢুকে আরোহীর দিকে চেয়ে বলে, কারোর সাথে না মেশাই ভালো, পড়াশোনায় ফোকাস দাও শুধু। আরোহী কিছু বলতে যাবে তার আগে রাজ তাকে আঙুলের ইশারায় থামিয়ে বলে, দয়া করে এখন আবার পড়া আর বিয়ের মাঝে তোমার ফালতু লজিকগুলো টানবে না একদম। রাজের কথা এবার কি করে হেসে দেয় আরোহী, যেন সে এমন কিছুই বলতে চেয়েছিল। ওইদিকে আজকেও একটা অজুহাত নিয়ে সন্ধ্যার পর বেরিয়ে গেল নিলয়। হয়তো আজ রাতে আর বাসায় ফিরবে না সে। সোজা চলে গেল তাদের গোপন আস্তানায়, যেখানে এখনো প্রায় শতাধিক লোক বন্দী রয়েছে। আর আজ রাতের মাঝে সবগুলো শরীরে সব পার্টস আলাদা করে নেওয়া হবে। এরপর ওগুলো বিক্রি করে দেওয়া হবে বাইরের দেশে। নিলয় আস্তানায় ঢুকে প্রথমেই গেল বন্দি করে রাখা মানুষগুলোর কাছে। দেখে অনেকগুলো মানুষকে হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছে ফ্লোরে, আর বাঁচার জন্য ছটফট করছে মানুষগুলো। আর কিছুক্ষণ পর পর কয়েকজন এসে একটা মানুষকে ধরে নিয়ে যাচ্ছে ওইখান থেকে। ওইখানে কাজ করা প্রায় অর্ধেকই ভার্সিটির ছেলে স্টুডেন্ট। বেসে থেকে ভার্সিটি থেকে সাহসী ছেলেগুলোকে বেছে বেছে কৌশলে এসব কাজে জড়াচ্ছে নিলয়। তার কিছুটা
সামনে বড় একটা কাটা ঘর, যেখানে মানুষগুলোকে কাটা হয়, আর সেখানে রয়েছে সব আধুনিক যন্ত্রপাতি ও ডাক্তাররা। তার পাশে রয়েছে একটা বড় ঘর, যেখানে এসব জিনিস সংরক্ষণ করে রাখা হয়। তবে একটা ঘর থেকে আরেকটা ঘরের দূরত্ব রয়েছে অনেকটা। সব মিলিয়ে পুরোটাই তৈরি করা হয়েছে শহরের থেকে দূরে, মাটির নিচে সুড়ঙ্গ খনন করে। নিলয় কাটা ঘরটার দিকে এগিয়ে গিয়ে দেখে ডাক্তাররা মানুষগুলোকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে শরীর কেটে পার্টসগুলো সরিয়ে নিচ্ছে। এরপর ওই কাটা ছেঁড়া লাশগুলোকে অন্যান্যরা এসে সরিয়ে নিচ্ছে অন্যদিকে, আর কয়েকজন মিলে ওইখানের রক্তগুলো পরিষ্কার করছে। নিলয় 2 হাত প্যান্টের পকেটে গুজে জিজ্ঞেস করে, কয়টা হয়েছে আর আজ রাতের মধ্যে শেষ করা সম্ভব হবে কিনা? ওইখানে থাকা প্রধান ডাক্তারটা বলে, সন্ধে পর থেকে 26টা করা হয়েছে, এখনো অনেকগুলো বাকি। আজ রাতে শেষ হবে কিনা গ্যারান্টি দিয়ে বলতে পারছি না, তবে আশা করি শেষ করতে না পারলেও কাছাকাছি চলে যাব। নিলয় শান্তভাবে বলে, এত কিছু শোনার সময় নেই আমার। আজ রাতের মাঝেই সব শেষ করবেন, সময় খুবই সীমিত। অনেক মেয়েও আছে এখানে, তবে ওদেরকে রাখা হয়েছে আলাদা কক্ষে, যাদেরকে একের পর একজন করে ধর্ষণ করা হচ্ছে। ওদেরকে এভাবেই পাচার করে দেওয়া হবে। এমন পরিস্থিতিতে ভয়ে জড়সড় হয়ে কাঁদছে মেয়েগুলো, আর কোনো মেয়ে পাগলের মতো আচরণ করছে। সব মিলিয়ে দেখা শেষ হলে নিলয় ঠোঁটের কোণে হাসি রেখা টেনে আলাদা একটা রুমে গিয়ে বসল। ওখানে এসব দেখাশোনা করা ছেলেগুলোর মাঝে একজনকে ডেকে বলে, নির্জন ভাই এসেছে? ছেলেটা সোজা হয়ে দাঁড়িয়ে বলে, স্যার মাঝরাতের দিকে আসবেন। নিলয় এবার হাতের ইশারায় তাকে চলে যেতে বলে রিল্যাক্সে বসে সেইখানে। ওইদিকে রাতের খাওয়া শেষে রাজ রুমে গিয়ে আরোহীর দেওয়া প্যাকেটটা বের করে নিল। কি এমন গুরুত্বপূর্ণ জিনিস আছে তা দেখার আগ্রহ জাগছে বারবার, কিন্তু তা খোলার পর কিছুটা অবাক হলো রাজ। দেখে প্যাকেটে কিছু টাকা ও একটা কাগজ রাখা। রাজ কৌতূহল নিয়ে কাগজটা খুলে দেখে সেখানে লেখা, আমি আগেই জানি আপনি অসুস্থ হয়ে আছেন দেখে 2 দিন ধরে পড়াতে আসছেন না। ডক্টর দেখিয়েছেন তো? এই টাকা বাঁচানোর কারণ খুঁজে ওটাও সাইডে রেখেছেন। সমস্যা নেই, এখানে কিছু টাকা আছে, ওগুলো দিয়ে ডক্টর দেখিয়ে ঔষধ নিয়ে নেবেন, আর কিছু ফলমূল কিনে নেবেন। সুস্থ না থাকলে আমাকে পড়াতে আসবেন কিভাবে? রাজ কাগজটা ভাঁজ করে সংরক্ষণ করে রেখে দিল আলাদা একটা জায়গায়। আরবিদার টাকাগুলোর দিকে কিছুক্ষণ চেয়ে একটু মুচকি হাসলো সে। হুটহাট মেয়েটার অদ্ভুত সব কাণ্ড মাথায় ঢোকে না তার। মুচকি হেসে টাকাগুলো রেখে দিল কাগজটার সাথে। কিছুক্ষণ পর রুমে আসলো তুষার। রাজ তাকে ডেকে পাশে বসাতে বলে। তুষার কান থেকে ইয়ারফোনটা খুলে বলে, রাজ কিছু বলবে? তার দিকে চেয়ে বলে, কিছু বলার আছে তোমাকে? তুষার এবার রাজের সামনে বসে বলে, বলো কি বলবে? রাজ খুব শান্তভাবে বলে, নিলয়ের সম্পর্কে জানতে চাইছি আমি। ওর সম্পর্কে তুমি কি কি জানো? আর সেদিন তোমাদের মাঝে কি নিয়ে ঝামেলা হয়েছিল? আর নিলয়ের মাঝে কোনো পরিবর্তন দেখছো কিনা? এক কথায় ওর সম্পর্কে তোমার নলেজে যতটুকু ধারণা তৈরি হয়েছে সবটা শুনতে চাই আমি। খুব শান্তভাবেই কথাটা বলে রাজ। হঠাৎ রাজের এমন প্রশ্নে কিছুটা অবাক হলো তুষার। কিছুটা হাসির ভঙ্গিমা নিয়ে তুষার বলে, তা জেনে তোমার কাজ কি? রাজ কিছুক্ষণ তুষারের দিকে তাকিয়ে স্থির হয়ে চেয়ে রইল, কোনো প্রত্যুত্তর করল না। রাজে আমার স্থির চাহনিতে কিছুটা নার্ভাস হয়ে পড়ে তুষার। হাসির ভঙ্গিমা বাদ দিয়ে স্বাভাবিকভাবেই বলে, কই না, নিলয়ের সম্পর্কে আমি আর কি জানবো? তোমরা যেমন আমার ফ্রেন্ড, তেমন নিলয়ও। একসাথেই তো আছি আমরা, খুব ভালোই আছি। রাজ আবার বলে, ওই দিন তোমাদের মাঝে কি নিয়ে ঝামেলা হয়েছিল? তুষার বিষয়টাকে উড়িয়ে দেওয়ার মতো করে বলে, আরে ধুরো, এসব ছোটোখাটো বিষয় নিয়ে তুমি এখনো পড়ে আছো? বন্ধুদের মাঝে এমন টুকটাক ঝামেলা হয়, এমনি ছোট একটা বিষয় নিয়ে পার্সোনাল কথা শুনে তেমন একটা কথা বাড়ল না রাজ। তুষার ইয়ারফোনটা হাতে নিয়ে বলে, আর কিছু বলবে? রাজ একটু হাসি রেখা টানার মতো করে বলে, না, এইটুকুই জানার ছিল, এখন আসতে পারো। কানে ইয়ারফোন লাগিয়ে নিলয়ের রুমের দিকে চলে গেল তুষার। নিলয়ের সম্পর্কে যাই ধারণা তৈরি হোক, আর সেদিন কোনো বিষয় নিয়ে একটু সমস্যা হয়েছে তা কাউকে বলবে না বলেই কথা দিয়েছে নিলয়কে। যাই হোক, কথা দিয়ে তার বরখেলাপ করা তো ঠিক না। তুষার চলে যাওয়া মাত্র রাজের মুখে একটা গম্ভীর হয়ে এলো।
হাত বাড়িয়ে পাশ থেকে একটা বই নিয়ে পাতা উল্টাতে শুরু করে। তুষার গান শুনতে শুনতে নিলয়ের রুমে গেল ও দেখে নিলয় বেলকনিতে দাঁড়িয়ে কথা বলছিল কারোর সাথে। তুষারকে দেখা মাত্রই ফোন রেখে মুচকি হাসির রেখা টানল। তুষার ইয়ারফোনটা খুলে গলায় ঝুলিয়ে নিলয়ের দিকে চেয়ে পড়ল। আচ্ছা দোস্ত, একটা প্রশ্ন করলে মাইন্ড করবি না তো?